আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে একাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 4 লেসন 2 নিয়ে আলোচনা করব, যার হেডলাইন হলো ওয়াঙ্গারি মাথাই। আমরা আগের মতোই বলে দিই আমরা এই প্যাসেজে কী কী পাচ্ছি। দেখো, এখানে অনেক লাইনগুলো আন্ডারলাইন করা আছে এবং মার্ক করা আছে, তার মানে এগুলো হলো ফ্লো চার্ট এবং কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে আন্ডারলাইন করা। এবং দেখো, বাংলা অর্থ দিয়ে দিয়েছি। এই প্যাসেজ থেকে যে সামারিটা, মানে সামারি আসলে কী লিখতে হবে সেই সামারিটা আমি দিয়ে দিয়েছি স্ট্যান্ডার্ড ভাষায়। এবং এই পুরা প্যাসেজ থেকে দুইটা ফ্লোচার্ট বেশ ইম্পর্টেন্ট। ফ্লোচার্ট দুটার আমি অ্যান্সার এখানে দিয়ে দিয়েছি, শুধু দিয়েই নেই, এগুলো কিন্তু আবার তোমার প্যাসেজের ভিতরে মার্ক করে দিয়েছি যে অ্যান্সারটা কোথায় কোথায় আছে। ঠিক আছে, প্রথম ফ্লোচার্টের অ্যান্সারটা দেখবো শুধু আন্ডারলাইন করা, দ্বিতীয় ফ্লোচার্টের অ্যান্সারগুলো হলো হলুদ কালারে রং দিয়ে দিয়েছি। পরে দেখো, এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আমি দিয়ে দিয়েছি তোমাদের জন্য, 15টা দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবে তোমরা। তারপরে আরও আছে দেখো 6টা আনসারিং কোশ্চেন, যেগুলো আমার দৃষ্টিতে একটু মনে হয়েছে যে প্যাসেজের বাইরে থেকে আসতে পারে। সব কোশ্চেন তো আসলে প্যাসেজ থেকে হুবহু লেখা যায় না, কিছু বাইরে লিখতে হয়। যেমন দেখো, F নম্বর কোশ্চেন বলছে, ক্যান ইউ রিলেট মাথাই টু ম্যান্ডেলা? ম্যান্ডেলার সাথে ওয়াঙ্গারি মাথাইয়ের তুলনা জানতে চাচ্ছে। এখন এটা তো হুবহু প্যাসেজে নাই, ঠিক আছে। তো এই জন্য এই ধরনের কিছু কোশ্চেনের অ্যান্সারগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো আর কথা না বাড়িয়ে আমরা এখন শুরু করব আমাদের মূল আলোচনা, ঠিক আছে। তো ওয়াঙ্গারি মাথাই এর সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। প্রথমে দেখো, তার একটা বক্তব্য দেওয়া আছে। উনি বলছেন, উই হ্যাভ আ স্পেশাল রেসপন্সিবিলিটি, আমাদের বিশেষ দায়িত্ব আছে, টু দ্য ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের প্রতি, অফ দিস প্ল্যানেট, মানে আমাদের পৃথিবী যে একটা গ্রহ, এই গ্রহের বাস্তুতন্ত্রের প্রতি আমাদের বিশেষ দায়িত্ব আছে। এইটা নিয়ে কিন্তু একটা আনসারিং কোশ্চেন আছে যে আমাদের কি দায়িত্ব আছে, হ্যাঁ, বা এবং কেন দায়িত্ব আছে। তো কেন আছে তার অ্যান্সারটা পরের লাইনে দেখো আছে, ইন মেকিং শিওর দ্যাট আদার স্পেসিস সারভাইভ, মানে যদি অন্য প্রজাতির জীবনের আমরা যদি টিকে থাকা নিশ্চিত করতে পারি, উই উইল বি এনশিওরিং দ্য সারভাইভাল অফ আওয়ার ওন, যদি অন্য প্রজাতির যদি টিকে থাকা আমরা নিশ্চিত করতে পারি, তার মাধ্যমে আমরা আমাদের নিজেদের টিকে থাকাকে আমরা নিশ্চিত করতে পারবো। তার মানে অন্যান্য প্রজাতি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন আছে, আমি দিয়েছি শেষে। তারপরে দেখো, দ্য ফার্স্ট আফ্রিকান ওম্যান, প্রথম আফ্রিকান মহিলা, অ্যান্ড ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট, এবং প্রথম পরিবেশবাদী একজন মহিলা, অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, এবং তাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল ওয়াঙ্গারি মাথাই। তারপরে তার জন্ম এবং মৃত্যু সাল দেওয়া আছে। রিসিভড দ্যাট অনার ইন 2004, আর এই সম্মানটা, নোবেল পুরস্কারে পাওয়ার সম্মানটা অর্জন করেছিলেন কবে? 2004 সালে। ওনার আরও কিছু পরিচয় দেখো, অ্যাজ দ্য ফাউন্ডার অফ দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট, এটা একটা আন্দোলনের নাম। গ্রিন বেল্ট মুভমেন্ট একটা আন্দোলনের সংগ্রামের নাম ছিল। এই আন্দোলনের ফাউন্ডার, তিনি ছিলেন প্রতিষ্ঠাতা। ইন কেনিয়া, কেনিয়াতে, আফ্রিকা মহাদেশের একটা দেশ কেনিয়া। আর এই সংগঠনটা কি, তার পরিচয় দেখো কমা দিয়ে এখানে দেওয়া আছে, আর নন প্রফিট অর্গানাইজেশন, একটা অলাভজনক সংস্থা, ডেডিকেটেড, তাদের কাজ ছিল কি, টু প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণের কাজে তারা ছিল নিবেদিত। ডেডিকেটেড মানে নিবেদিত। আরও কী কাজ ছিল, এনভায়রনমেন্টাল কনজারভেশন, পরিবেশের সংরক্ষণ, অ্যান্ড উইমেন্স রাইটস, এবং মহিলাদের অধিকার। তাহলে প্রশ্ন যদি করা হয় গ্রিন বেল্ট মুভমেন্টের কাজটা কি, কাজ হলো 3টা। একটা হলো বৃক্ষরোপণ করা, বৃক্ষরোপণের কাজে নিয়োজিত থাকা, পরিবেশ সংরক্ষণ করা এবং মহিলাদের অধিকার সংরক্ষণ করা। এই 3টে কাজে তারা ছিল নিবেদিত। আর যদি বলে গ্রিন বেল্ট মুভমেন্টটা কি, এটা হলো নন প্রফিট অর্গানাইজেশন, অলাভজনক একটা সংস্থা। এইখান থেকে একটা আমি আন্ডারলাইন করেছি। তার মানে প্রথম একটা ফ্লো চার্ট আছে, সেটা হলো মাথায়ের কী কী ভূমিকা ছিল বা কী কী অবদান রাখছিল, তার প্রথম অ্যান্সার দেওয়া ছিল এইটা, এবং বাকি 5টা অ্যান্সার দেখো আমি এই যে আন্ডারলাইন করে করে রেখে দিয়েছি, ঠিক আছে। তোমাদের বইয়ে তোমরা এগুলো দাগ দিয়ে নিতে পারো। আর এই যে হলুদ কালার করে রাখছে যেগুলো, এইগুলো হলো তোমার দ্বিতীয় আরেকটা ফ্লো চার্ট, ঠিক আছে। সবগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ। মাথাই ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া অফ প্লান্টিং ট্রিজ, মাথাই, এই ওয়াঙ্গারি মাথাই বৃক্ষরোপণের আইডিয়ার প্রচলন করেন উইথ দ্য পিপল, মানুষের মধ্যে, অ্যান্ড ডেভেলপড ইট ইনটু আ ব্রড বেসড গ্রাসরুটস অর্গানাইজেশন। দেখো, এবং এটা
মানে বৃক্ষরোপণ কর্মসূচির যে ধারণাটা তিনি প্রচলন করেন এবং এটা খুব ব্রড বেসড মানে খুব বৃহৎ এবং গ্রাসরুট মানে তৃণমূল সংগঠনের তিনি পরিণত করেছিলেন। ডিজাইন টু, আর এই কাজটা কেন করা হয়েছিল, এই ডিজাইন মানে নকশা করা, মানে এই সংস্থার কাজগুলো নকশা করেছিল কি করতে, টু কনজার্ভ সংরক্ষণ করতে। এই যে কনজারভেশন নাউন সংরক্ষণ, আর কনজার্ভ হলো ভার্ব, সংরক্ষণ করতে দ্য এনভায়রনমেন্ট পরিবেশ সংরক্ষণ করার জন্য, অ্যান্ড ইমপ্রুভ উন্নত করতে উইমেন্স কোয়ালিটি অফ লাইফ মহিলাদের জীবনের মান উন্নয়ন করার জন্য। ইন 1986 সালে দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট, এই যে সংগঠনটা এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছিল প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক। এই প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক তিনি স্থাপন করেছিলেন, অ্যান্ড হ্যাজ ইন্ট্রোডিউসড এবং পরিচয় করে দিয়েছিল ওভার 40 ইন্ডিভিজুয়ালস ফ্রম আদার আফ্রিকান কান্ট্রিজ টু ইটস অ্যাপ্রোচ। মানে 1986 সালে এই গ্রিন বেল্ট মুভমেন্ট, এই যে প্যান আফ্রিকান গ্রিন বেল্ট একটা নেটওয়ার্ক সৃষ্টি করে, যার ফলে ওই আফ্রিকা মহাদেশের অন্যান্য আরও যে দেশ আছে সেখান থেকে আরও 40 জন ব্যক্তিকে, ইন্ডিভিজুয়াল বলেন ব্যক্তি, স্বতন্ত্র ব্যক্তি, মানে ভিন্ন ভিন্ন দেশের 40টা ব্যক্তিকে এর কাজ সম্পর্কে, ইটস অ্যাপ্রোচ এর কার্যপ্রণালী এই সম্পর্কে তাদেরকে অবহিত করেছিল, মানে বিশ্বের এই কাজকে ছড়িয়ে দিয়েছিল। দ্য মুভমেন্ট সেট বোথ শর্ট অ্যান্ড লং টার্ম অবজেক্টিভস। আর এই যে আন্দোলন বা এই সংগঠনের যে কাজ ছিল, এদের দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী বিভিন্ন লক্ষ্যবস্তু সেট করেছিল তারা। মানে কিছু কিছু লক্ষ্য হলো অল্পমেয়াদী, 2-1 বছরের ভিতরে অর্জন করবে, কিছু আসলে দীর্ঘমেয়াদী 15-20 বছরে অর্জন করবে, এরকম উভয় ধরনের লক্ষ্যমাত্রা তারা নিয়েছিল। দ্য ওভারঅল এইম হ্যাজ বিন টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস। আর এই সকল কাজেরই উদ্দেশ্য ছিল টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা বৃদ্ধি করা। কিসের সম্পর্কে? অফ দ্য নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট থ্রু ট্রি প্লান্টিং, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখছি, এটা হলো দ্বিতীয় ফ্লোচার্ট। একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে, দেখো আরেকটা ফ্লোচার্ট আছে, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য অবজেক্টিভস, কী কী লক্ষ্যমাত্রা ছিল অফ গ্রিন বেল্ট মুভমেন্ট। এই গ্রিন বেল্ট মুভমেন্টের কী কী লক্ষ্যমাত্রা বা উদ্দেশ্য ছিল সেইগুলো নিয়ে। তো কী কী ছিল দেখো, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করা, অ্যান্ড সাস্টেইনেবল ম্যানেজমেন্ট। সাস্টেইনেবল মানে হলো স্থায়ী বা দীর্ঘমেয়াদী, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থা। মোর স্পেসিফিক্যালি মানে আরও ভালোভাবে স্পষ্টভাবে বলতে গেলে, ইট হ্যাজ ইনিশিয়েটিভস, এর বিভিন্ন পদক্ষেপ আছে, মানে সংগঠনের বিভিন্ন পদক্ষেপ আছে কী কী, টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য সংরক্ষণ করা এবং প্রমোট করা, এগুলোকে আরও উন্নত করা। টু প্রোটেক্ট দ্য সয়েল, মাটি সংরক্ষণ করা। টু ক্রিয়েট জবস স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রাম অঞ্চলে বিভিন্ন চাকরির পরিবেশ সৃষ্টি করা বা চাকরির ক্ষেত্র তৈরি করা। টু গিভ উইমেন আ পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি, সমাজের ভিতরে মহিলাদের ইতিবাচক একটা মর্যাদা প্রদান করা। অ্যান্ড টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটিস, এবং ওই মহিলাদের ভিতরে নেতৃত্বের গুণ প্রতিষ্ঠা করা। এইগুলো সব ছিল হলো এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট সংগঠনের বিভিন্ন অবজেক্টিভ, লক্ষ্যমাত্রা। তো এইটা দ্বারা আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে যে কী কী তাদের লক্ষ্যমাত্রা ছিল, আবার এটা থেকে আমাদের ফ্লোচার্ট তো দেখিয়ে দিলাম। তারপর বলছে দেখো, ইট প্রমোটস ফুড সিকিউরিটি, এটা খাদ্যের নিরাপত্তার বিষয়টাও তারা দেখাশোনা করে। অ্যান্ড অ্যাসিস্ট পিপল, এবং মানুষকে সাহায্য করে টু মেক দ্য লিঙ্ক বিটুইন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন মানে অধপতন বা ধ্বংস, মানে পরিবেশের যে ধ্বংস হয়ে যাচ্ছে ওইটা, অ্যান্ড মেনি অফ দ্য প্রবলেমস, এবং এই পরিবেশ ধ্বংসের মতো আরও যে সমস্যা আছে দে ফেস, মানে মানুষ যেগুলো সম্মুখীন হয়, ইনক্লুডিং পোভার্টি দারিদ্রতা, অ্যান্ড লাইভলিহুড ইনসিকিউরিটি, এবং জীবিকার
অনিশ্চয়তা, ইনসিকিউরিটি, এইগুলোর ভিতরে মানে পরিবেশের ধ্বংসের সাথে সাথে মানুষের যে দারিদ্রতা এবং জীবিকার অনিশ্চয়তা দেখা দেয়, এইটার ভিতরে লিঙ্ক মানে যে একটা সম্পর্ক আছে এটা বোঝাইতে তিনি চেষ্টা করেছেন। আমরা পরের পেজে চলে যাই। ওভার ইটস ফার্স্ট 20 ইয়ার্স, মানে এর প্রথম 20 বছরের ভিতরে, সংগঠনের প্রথম 20 বছরের ভিতরেই মেনি অফ দ্য মুভমেন্টস অবজেক্টিভস হ্যাভ বিন অ্যাচিভড, এই যে অনেকগুলো লক্ষ্যমাত্রা ছিল তার অনেকগুলোই কিন্তু অর্জন হয়ে গিয়েছিল। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড ইন দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বে পরিবেশ বিষয়ক সচেতনতা ব্যাপকভাবে বেড়ে গেছে। অ্যান্ড মেনি উইমেন্স গ্রুপস হ্যাভ সোল্ড মিলিয়ন্স অফ সিডলিংস, এবং অনেক মহিলারা মিলিয়ন্স মানে লাখ লাখ গাছের চারা বিক্রি করেছে টু দ্য মুভমেন্ট ইউজিং দ্য ইনকাম, আর এইখান থেকে যে ইনকামটা হয়েছে টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, এটা দিয়ে তারা তাৎক্ষণিক ওই দেশের যে প্রয়োজন আছে, যে ওই সময় যে প্রয়োজনটা তাৎক্ষণিক যে প্রয়োজন সেটা তারা মেটানোর চেষ্টা করেছে। কী কী প্রয়োজন, যেমন দেখো সাসেস, যেমন এডুকেটিং দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখানো, অর ইনভেস্টিং ইট ইন আদার ইনকাম জেনারেটিং ভেঞ্চার মানে হলো উদ্যোগ, এবং তাদের যে ইনকামটা বৃদ্ধি করার আরও বিভিন্ন উদ্যোগে তারা ইনভেস্ট করেছে। ইনকাম জেনারেটিং মানে এমন জায়গায় ইনভেস্ট করছে যেন ইনকামটা আরও জেনারেট হয়, আরও উৎপন্ন হয়, এমন ভেঞ্চার বিভিন্ন উদ্যোগে তারা ইনভেস্ট করেছে। ট্রি প্লান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি অ্যান্ড মেনি পিপল হ্যাভ অ্যাডাপ্টেড ইট, আর বৃক্ষরোপণটা একটা সম্মানজনক কাজে পরিণত হয়েছে বর্তমানে, এবং অনেক লোক এই কাজটা গ্রহণ করেছে। In later years, Mathai's own work had focused on the human rights situation in Kenya. এবার পরবর্তী মাথায়ের পরবর্তী জীবনের তার অধিকাংশ কাজগুলো ছিল কেনিয়াতে মানবাধিকারের বিষয়ের উপরে বেশি গুরুত্ব প্রদান করেছিল। মানে এতদিন তো বৃক্ষরোপণ নিয়ে তিনি বেশি কাজ করেছেন, এখন হলো কেনিয়াতে মানবাধিকার নিয়ে তিনি বেশি মনোযোগ প্রদান করেছিলেন তার পরবর্তী জীবনে। স্ট্যান্ডিং আপ ফর আ ডেমোক্রেটিক, একটা গণতান্ত্রিক দেশের জন্য, মাল্টি এথনিক কেনিয়া, বহুজাতিক কেনিয়া স্থাপন করার জন্য তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। শি ওয়াজ সাবজেক্টেড টু ডিফেমেশন, আর তার কারণে তাকে বিভিন্ন ডিফেমেশন মানে হলো অপবাদ, বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছিল। পারসিকিউশন নিপীড়ন করা হয়েছিল। ডিটেনশন মানে তাকে কারাবন্দী করা হয়েছিল। অ্যান্ড ফিজিক্যাল অ্যাটাক্স, এমনকি তাকে শারীরিকভাবে আহত করা হয়েছিল। তার এই কারণে তার অন্যায় কী ছিল, একটা হলো ডেমোক্রেটিক এবং মাল্টি এথনিক কেনিয়া করার জন্য। দেখো এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন হবে, সেটা হলো নেলসন ম্যান্ডেলার সাথে তার কী একটা সম্পর্ক, একটা প্রশ্ন বলেছিলাম প্রথমে, তার অ্যান্সারটা কিন্তু এইখানে, কারণ ম্যান্ডেলাও কিন্তু মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, আর এইখানে মাথায়ও একই কাজ করছে। আর ম্যান্ডেলাও যেমন কারাবরণ করেছিল, এই মাথায়ও কিন্তু কারাবরণ করেছিলেন। মাথায় রিসিভড নিউমেরাস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারারি ডিগ্রিজ, মাথায় অনেকগুলো পুরস্কার এবং সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছিলেন। টাইম ম্যাগাজিন আইডেন্টিফাইড হার অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইন 2005। 2005 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তিদের ভিতরে একজন হিসেবে বিবেচনা করেছিলেন। অ্যান্ড ফোর্বস ম্যাগাজিন অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট পাওয়ারফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড, এবং ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের 100 ক্ষমতাশালী বা ক্ষমতাবান নারীর ভিতরে তাকে অন্যতম হিসেবে বিবেচনা করেছিলেন। ইন 2007 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড। 2007 সালে তাকে নেলসন ম্যান্ডেলা পুরস্কার প্রদান করা হয়। কেন? ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস, স্বাস্থ্য খাতে এবং মানবাধিকারের খাতের জন্য। ইন 2010 দ্য লায়ন্স হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড, এবং 2002 সালে আরও 2টা পুরস্কার পায়। লাস্টে দেখে বলছে শি ডাইড ফ্রম ক্যান্সার ইন 2011, তিনি 2011 সালে ক্যান্সারে মারা যান। অ্যান্ড হার লেগেসি
এবং তার এই যে পরম্পরা লেগেছে মানে বংশ পরম্পরা, কিন্তু এখানে হবে হলো তার কাজের পরম্পরা, তিনি যে কাজটা শুরু করেছিলেন সেই কাজের পরম্পরা কন্টিনিউস চলমান আছে ইন মেনি প্রজেক্টস ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী বিভিন্ন মানে কর্মপদ্ধতির মাধ্যমে তার কাজটি এখনও চলমান আছে। কেমন 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 সাস অ্যাজ ইন প্ল্যান্ট ফর দ্য প্ল্যানেট, একটা প্রকল্প, অ্যান্ড আরেকটা আছে কি দ্য বিলিয়ন ট্রি ক্যাম্পেইন, এই আরেকটা প্রকল্প। এই দুটো প্রকল্প এখনও চালু আছে যেগুলোর সূচনা করেছিল ওয়াঙ্গারি মাথাই। তো আজকে ছিল আমাদের ওয়াঙ্গারি মাথাই সম্পর্কে একদম কমপ্লিট একটা আলোচনা। এখানে সামারি, ফ্লোচার্ট, এমসিকিউ, কোশ্চেন, ইচ অ্যান্ড এভরিথিং এখানে দেওয়া আছে। আশা করি তোমাদের জন্য এটা খুব বেনিফিশিয়াল হবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।